আসসালামু আলাইকুম সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন অধ্যায় 7 রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার লেকচার নাম্বার 4 শুরু করতেছি। আমাদের মূল আলোচনার বিষয় ছিল বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তো বিক্রিয়ার শ্রেণীবিভাগের মধ্যে আমরা গত ক্লাসে কিন্তু পড়েছিলাম যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে কিভাবে বিক্রিয়াকে ভাগ করা যায়, একমুখী এবং বহুমুখী বিক্রিয়া। আজকে আমাদের আলোচনার বিষয় হবে যে বিক্রিয়ার তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। তো সেখানে আমরা ঢোকার আগে আমাদের বেসিক পড়াশোনার মাধ্যমে এখানে যেতে হবে। তো প্রথমে আমি একটা নতুন কনসেপ্ট বা একটা সংজ্ঞা পড়াতে চাচ্ছি, সেটা হলো বিক্রিয়ার তাপ। বিক্রিয়া তাপ বলতে আসলে আমরা কি বুঝি? বিক্রিয়া তাপ, এইটা আরেকটা সুন্দর নাম আছে, এটাকে আমরা বলি এনথালপি। দুইটা আসলে একই জিনিস, এনথালপি আর বিক্রিয়া তাপ, এই দুইটা অ্যাকচুয়ালি একই জিনিস। এনথালপি অথবা বিক্রিয়া তাপ অ্যাকচুয়ালি একই জিনিস। এটা আসলে বিক্রিয়া তাপ কি? ধরো তোমাকে আমি বললাম যে এ একটা বিক্রিয়ক, এই বিক্রিয়কটি বি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করতেছে, এ আর বি মিলে বিক্রিয়া করলো, এ আর বি মিলে বিক্রিয়া করার পরে তারা সি আর ডি উৎপন্ন করছে। এ আর বি বিক্রিয়া করার পরে সি আর ডি উৎপন্ন করেছে। তাহলে এই বিক্রিয়া হয় কি? কয়েকটা ঘটনা এখানে ঘটতে পারে। যেমন এখানে কিছু তাপ উৎপন্ন হতে পারে, আবার কিছু তাপ দেওয়া লাগতে পারে। কথাটা বুঝি আমরা কি বললাম? কোনো একটা রিয়াকশন যখন হয়, সেই রিয়াকশন হওয়ার পরে সেই রিয়াকশনটা ঘটাতে তোমার বাইরে থেকে তাপ দেওয়া লাগতে পারে। আবার এমনও হতে পারে যে ওই রিয়াকশনটা ঘটার পরে উল্টা তাপ উৎপন্ন হয়েছে, তোমার দেওয়া লাগতেছে না। তো সেই যে ব্যাপারটা যে তোমার তাপ দেওয়া লাগতেছে নাকি রিয়াকশন নিজে তাপ উৎপন্ন করতেছে, এটার উপর বেস করে এই ডেল এইচ মানে কিন্তু আসলে বিক্রিয়া তাপ বা এনথালপি। এই বিক্রিয়া তাপ আর এনথালপি পরিচয় আসলে কি? ডেল এইচ। এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কি তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হলো তাপ শোষী বা তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কি বললাম ভাইয়া? সংজ্ঞাটা আমি একটু লিখি যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাকে বিক্রিয়া তাপ বা এনথালপি বলে। সহজ কথা যে বিক্রিয়া তাপ আসলে কি? তাহলে তা একটা রিয়াকশন যখন ঘটবে তাহলে সেই রিয়াকশনে কিছু তাপ উৎপন্ন হতে পারে, আবার কিছু তাপ দেওয়া লাগতে পারে। মানে তাপের যে পরিবর্তনটা ঘটলো এটাই অ্যাকচুয়ালি বিক্রিয়া তাপ। সেই পরিবর্তনগুলো কিরকম হবে, কখন পজিটিভ কখন নেগেটিভ হবে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বিক্রিয়া তাপ আমরা বলতে আসলে বুঝছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, সহজ কথায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন বা যে পরিমাণ তাপের দরকার হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের বিক্রিয়া তাপ, ওই রিয়াকশনের বিক্রিয়া তাপ। আস্তে আস্তে আমরা সামনের দিকে এখন যাওয়ার চেষ্টা করি। বিক্রিয়া তাপ কনসেপ্ট আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি প্রথম থেকে ক্লাসগুলো তোমরা করে আসো, অবশ্যই তোমাদের আজকের ক্লাসটা বুঝতে হলে প্রথম ক্লাসগুলো অবশ্যই করে আসতে হবে। তাহলে সেই প্রথম ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া মানেই হলো বন্ধন ভাঙন এবং বন্ধন গঠন। তোমাদের যদি মনে থেকে থাকে, আমরা পড়াইছিলাম যে রাসায়নিক বিক্রিয়া বা আসলে বিক্রিয়া মানেই কিন্তু বন্ধন ভাঙন এবং বন্ধন গঠন। তার মানে কেমিস্ট্রি কি? আমি বলতাম যে মজা করে বলা যায় যে রসায়ন আসলে কি? রসায়ন হলো কিছু বন্ধন ভাঙবে এবং কিছু বন্ধন গড়বে। এই পুরো বিষয়টা আসলে রসায়নের মূল আলোচনার বিষয়, যে কিছু বন্ধন ভাঙবে এবং কিছু বন্ধন গড়বে। এবং তোমাদের কিন্তু আমি একটা
ব্যাপার অনেক আগে থেকেই বলে আসতেছি যে এই যে বন্ধন ভাঙবে এইটা কিরকম রিয়াকশন, আর বন্ধন গঠিত হবে এইটা কিরকম রিয়াকশন। মনে পড়ে কিনা তোমাদের, দেখো একটু মনে করে যে বন্ধন তোমাকে যদি ভাঙতে হয়, ধরো তোমাকে আমি বলি যে এ আর বি একটা এলিমেন্ট, যদি তোমাকে এটা ভাঙতে হয় তাহলে ভাঙতে হলে কি করতে হবে বলো তো ভাইয়া? এখানে তোমাকে আঘাত করতে হবে। কি করতে হবে? তোমাকে আঘাত করতে হবে। কি করতে হবে? তোমাকে আঘাত করতে হবে। কি করতে হবে? আঘাত। আঘাত করতে কি লাগে বলো তো ভাইয়া? আঘাত করতে কি লাগে? শক্তি লাগে না? আঘাত করতে কি লাগে? শক্তি লাগে না? শক্তি লাগে। তাহলে বন্ধন ভাঙতে হলে কি লাগে? শক্তি লাগে। তাহলে বন্ধন ভাঙতে হলে কি লাগে? বন্ধন ভাঙতে কি লাগে? বন্ধন ভাঙতে শক্তি লাগে। তাহলে বন্ধন ভাঙতে কি লাগে? বন্ধন ভাঙতে শক্তি লাগে। বন্ধন ভাঙতে শক্তি লাগে। তাহলে এই যে শক্তি লাগতেছে এবং তুমি শক্তি দিতেছো, এই প্রক্রিয়াটি আসলে তাপহারী প্রক্রিয়া। কি প্রক্রিয়া? তাপহারী প্রক্রিয়া, তাপ শোষী বা তাপহারী প্রক্রিয়া। কারণ কি করতেছে? এখানে শক্তি দেখা দিছো, সেই শক্তি শোষণ করি কিন্তু এই বন্ডটা ভাঙছে। বুঝতে পারছি ব্যাপারটা? সেই শক্তি শোষণ করে কিন্তু বন্ডটা ভাঙছে। তাহলে এটা কি বলতেছে আমরা? তাপ শোষণ করছে, এই জন্য তাপ শোষী, বা এটাকে অনেকে বলে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। এগুলো কিন্তু আমি অনেক আগে বলে আসতেছি প্রথম ক্লাস থেকে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করবা। তারপর আমি এখান থেকে আবার একটু বলতেছি। আবার একটু নজর করে দেখো যে বন্ধন গঠন যেটা, এটা খেয়াল করো তো। বন্ধন গঠন তাহলে কিরকম হবে? ধরো এ এখানে আছে আর বি এখানে আছে, তাহলে এ এর কাছে একটা ইলেকট্রন আছে এবং বি এর কাছেও কি আছে? একটা ইলেকট্রন আছে। আমি ডট প্রো বুঝাচ্ছি ইলেকট্রন, ঠিক আছে? এখন আমরা সবাই জানি একটি বন্ড হতে হলে মনে রাখবা যে একটি বন্ধন হতে হলে দুটি ইলেকট্রন লাগে, দুটি ইলেকট্রন দরকার। এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি, সবাই জানি, আমরা মোটামুটি সবাই জানি। আমরা যেহেতু পঞ্চম অধ্যায়ে পড়ে এসেছি যেখানে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, আমরা মোটামুটি সবাই জানি যে একজন একটা ইলেকট্রন দেয়, আরেকজন আরেকটা ইলেকট্রন দেয়, মিলে তারা একটা কি তৈরি করে? একটা বন্ড তৈরি করে। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এই নোটটা তোমরা একটু সাইডে রেখে দিবা। তো এখন একটা জিনিস খেয়াল করো, যখন তারা এই ব্যক্তি বি ব্যক্তির কাছে আসবে, আবার এই বি ব্যক্তি এই ব্যক্তির কাছে আসবে, কারণ তারা কি হতে চায়? তারা স্টেবল হতে চায়। কারণ ওর কাছেও একটা ইলেকট্রন আছে, ওর কাছেও একটা ইলেকট্রন আছে, তো দুজনেই কি করতে পারে? দুজনে এখন আনস্টেবল আছে। যখন তারা কাছাকাছি আসবে তখন তার বি এবং এ মিলে যখন তারা বন্ড তৈরি করবে, তখন এই যে আমাদের ইলেকট্রনটা আছে, এই দুইটা ইলেকট্রনই এ পাবে, আবার এই দুইটা ইলেকট্রনই বি পাবে। মানে ব্যাপারটা এরকম, যখন এ আর বি কাছাকাছি আসবে, নজর করবে ভাইয়া, যখন এ আর বি কাছাকাছি আসলো তখন তারা কি তৈরি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে। তার এই যে এ এর ইলেকট্রন, এই যে বি এর ইলেকট্রন, তো এখন দেখো এই দুইটা ইলেকট্রন কিন্তু এও সমভাবে ফিল করবে, আবার বিও কিন্তু সমভাবেই ফিল করবে। তো বি এরও মনে হবে এই দুটো ইলেকট্রন আমার, এরও মনে হবে এই দুটো ইলেকট্রন আমার। তার মানে এখন তারা কি তৈরি করলো? তারা সমযোজী বন্ধন তৈরি করলো। সমযোজী বন্ধন তৈরি করলো। সমযোজী বন্ধন তৈরি করলো। তাহলে এই যে বন্ধন তৈরি হলো, বন্ধন কি হলো? বন্ধন গঠন হলো। তখন কিন্তু কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। কি হয়? শক্তি এখন কেন নির্গত হয় ভাইয়া? আস্তে আস্তে বলতেছি সবই। শক্তি নির্গত হয়। শক্তি নির্গত হয়। তার মানে নির্গত হয় যে প্রসেস প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? তাপ উৎপাদী প্রক্রিয়া। তাপ উৎপন্ন হচ্ছে না, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কেন হয় সেটা একটু ডিটেলসে তোমরা যাইতেই পারো যে কেন হচ্ছে। কারণ দেখো আমি এই অধ্যায়ের প্রথম লেকচারগুলোতে কিন্তু বলে এসেছি যে যেই এলিমেন্টের শক্তি যত বেশি কম থাকবে সেই এলিমেন্ট তত বেশি স্থিতিশীল হবে ভাইয়া। তার মানে আমরা কি বলতেছিলাম যে যখন তারা পরস্পরের সাথে বন্ড তৈরি করলো, তাহলে বন্ড তৈরি করার কারণে তারা কি হলো? তারা চাবে যে, আবার লিখে একটু, বন্ড তৈরি করে স্টেবল হওয়ার জন্য। কারণ ওরা দুজনে কিন্তু আনস্টেবল ছিল, ওর কাছে একটা বিজোড় ইলেকট্রন, ওর কাছে একটা বিজোড় ইলেকট্রন। তো দুজন ভাবছে কি যে আমার একটা বিজোড় আছে, আমার একটা বিজোড় আছে, দুজন মিলে এসে পড়ি এবং বন্ড তৈরি করি। যেমন আমাদের বিভিন্ন ধরনের আমরা দেখি যে ধরো যে ক্লোরিনটি পরমাণু, ক্লোরিন 2, এটা কিভাবে তৈরি হয়? আর আমরা জানি ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে 7টা ইলেকট্রন আছে এবং আরেকটা ক্লোরিনেরও সর্ববহিষ্ঠ স্তরে 7টা ইলেকট্রন আছে। তাহলে ওই যে লাস্টে যে অযুগ্ম ইলেকট্রনটা থাকে সেটা কিন্তু পরস্পরের সাথে বাইন্ড করে এবং তারা স্টেবল যৌগ তৈরি হয়। কারণ এখানে কিন্তু এই দুইটা ক্লোরিনই
স্টেবল, এই ক্লোরিন স্টেবল, এই ক্লোরিনও স্টেবল, এখানে কিন্তু বন্ধ তৈরি হয়েছে এভাবে, ঠিক আছে। তো এই ক্লোরিন ফিল করতেছে আমি আর্গনের মতো নিষ্ক্রিয়, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, এবং এই ক্লোরিনও ফিল করতেছে আমি তার আর্গনের মতো, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো। বন্ড তৈরি করে স্টেবল হওয়ার জন্য, বন্ড তৈরি করে স্টেবল হওয়ার জন্য। আর আমরা সবাই জানি যে স্টেবিলিটির আরেকটা শর্ত কি, শক্তি কম থাকা। তো আগে তাদের যে পরিমাণ শক্তি ছিল, তারা চাইবে যে আমি যেহেতু স্টেবল হতে চাই, আমি যেহেতু স্থির থাকতে চাই, আমি যেহেতু সাম্যাবস্থায় থাকতে চাই, তাহলে আমি কিছু পরিমাণ শক্তি এখান থেকে বের করে দিই, ঠিক না? তার মানে স্টেবল হওয়ার জন্য আর স্টেবিলিটি অর্জন করার জন্য তারা কিছু শক্তি বের করে দিবে, কারণ কি, কারণ লেস এনার্জি মানে কম এনার্জি মানে কিন্তু লেস এনার্জি মানে কিন্তু গ্রেটার মানে ভালো স্টেবিলিটি, গ্রেটার অন্য কাজে লিখি গ্রেটার স্টেবিলিটি। আমি আবার একটু তোমাদের প্রথম থেকে বলি যে বিক্রিয়া মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া মানে কিন্তু আসলে বন্ধন ভাঙা এবং বন্ধন গড়া। তাহলে বন্ধন ভাঙতে হলে আমাদের শক্তি দিতে হবে, শক্তি আমাদের বাইরে থেকে দিতে হবে। তো বাইরে থেকে শক্তি দেওয়া মানে হলো তাপহারী বিক্রিয়া, কারণ তুমি বাইরে থেকে দিচ্ছ। আর বন্ধন গঠন মানে কিন্তু এটা আমাদের বুঝতে হবে, বন্ধন গঠন মানে কিন্তু তারা নিজেরা বন্ধন গঠিত হবে এবং সেখান থেকে কিছু পরিমাণ শক্তি বের হয়ে যাবে। কারণ শক্তি কেন বের হয়, এই যে আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে বন্ধন গঠন হলে শক্তি কেন বের হয় ভাইয়া, আশা করি ক্লিয়ার করতে পারছি। এবং তোমাদের এই লেকচারটা বোঝার জন্য কিন্তু আগের লেকচার মাস্ট করতে হবে ভাইয়া, মানে আজকের পড়াটা কিন্তু কঠিন লাগবে। যে এখানে বন্ধন যখন গঠিত হচ্ছে তখন স্টেবিলিটি অর্জন করার জন্য তাদের শক্তি মিনিমাম হওয়া লাগবে, কারণ শক্তি যত কম তত বেশি তারা কি স্টেবল, মনে আছে তো, শক্তি যত কম তত বেশি কি স্টেবল, কারণ শক্তি কম হলে নাচানাচি কম বা তারা লাফালাফি কম করবে, এই জন্যই তাদের মধ্যে স্টেবিলিটি বাড়বে। আমরা উদাহরণ দিয়েছিলাম যে যার কাছে যত বেশি টাকা পয়সা তার স্টেবিলিটি তত বেশি কম থাকবে, সে লাফালাফি বেশি করবে, আর যার টাকা কম সে স্থির থাকবে। তো ওরকমই আর কি। তো আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, বন্ধন গঠন এর কারণে শক্তি এখানে নির্গত হচ্ছে, ঠিক আছে ভাইয়া, আমরা আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। আমরা একটু ভিতরের দিকে যাই, ঠিক আছে। দেখো ভাইয়া, আমাদের এই যে ডেলএইচ এর যে হিসাবটা করার জন্য কিছু স্টোয়াকিওমেট্রির ফর্মুলা আছে। যেমন এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন বা বিক্রিয়া তাপের পরিবর্তনের জন্য কিভাবে হিসাব করা হয়, ঠান্ডা মাথায় দেখো। ডেলএইচ ইকুয়াল টু হবে, তুমি এটাকে দুইভাবে বলতে পারো। একটা হলো এরকম যে বিক্রিয়ক না হলে তুমি এইভাবে বলতে পারো যে বন্ধন গঠনের জন্য, গঠন না বলে আগে ভাঙন বলতে হবে, এভাবে বললে দেখো বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি, এটাকে আমি প্রকাশ করি E1 দ্বারা, আর মাইনাস বন্ধন গঠনে প্রয়োজনীয় শক্তি। এটা ভাই দেখো, তোমরা কিন্তু নেক্সট চ্যাপ্টারে তোমরা এটা পড়বা, হ্যাঁ, ডিটেলস আমি পড়াবো, কিন্তু এখানে আমি জাস্ট তোমাদের ফিল নেওয়ার জন্য বলতেছি যে কোনো একটা বিক্রিয়া তাপ কিভাবে হিসাব করা হয়। সহজ হিসাব কিন্তু, বিক্রিয়া মানে কি বন্ধন ভাঙা এবং বন্ধন গড়া। তো তোমাকে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দেওয়া লাগলো সেটা এবং বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি লাগলো সেটা, এই দুটার পার্থক্য কিন্তু আসলে কি বিক্রিয়া তাপ। আমাদের সংখ্যার মধ্যে কি ছিল বলতো ভাইয়া, যে কোনো রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ তাপের কি ঘটে, তাপের পরিবর্তন ঘটে। পরিবর্তন মানে কি ভাইয়া, কোনো কিছু পরিবর্তন কিভাবে হিসাব করা হয়, পার্থক্যতে, তাই না? তাপের পরিবর্তন মানে কি, এখানে ডেলএইচ কিন্তু আসলে এটাই। তো ডেলএইচ মানে কি তাপের পার্থক্য, ডেলএইচ মানে কিন্তু তাপের পার্থক্য, ডেলএইচ মানে কি তাপের পার্থক্য, বা তাপ মানে একবার শক্তি না, তো শক্তির পার্থক্য। তো এখান থেকে সেটা লিখলাম যে বন্ধন ভাঙতে তোমাকে যে পরিমাণ শক্তি লাগবে মাইনাস বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি লাগবে, এভাবে তুমি প্রকাশ করতে পারো। এখন যদি এরকম হয় যে
এই কালারটা ভালো লাগতেছে না। দেখো যদি E1 ইজ গ্রেটার দেন E2 হয়, মানে এই E1 বড়, মানে বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগছে বন্ধন গড়ার থেকে, তখন বলতো কি হবে? বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগছে বন্ধন গড়া থাকে, তার মানে ডেল এইচ ইজ ইকাল টু E1 মাইনাস E2 যদি লেখো, তাহলে E1 বড় E2 থেকে, তার মানে বড় জিনিস থেকে ছোট জিনিস বাদ। ধরো বড় জিনিস মানে হলো 4, 4 থেকে 3 বাদ, তাহলে এই মানটা কি আসলো? পজিটিভ আসলো না ভাইয়া? কি আসলো? এটা পজিটিভ আসলো না? এটা আমরা বলতে পারি এখান থেকে এটা মান কি আসবে? যাই আসো না কেন কি আসবে? এটা পজিটিভ আসবে। বন্ধন ভাঙতে কতটুকু শক্তি লাগবে এগুলো আমাদের ফিক্সড করা আছে, এগুলো আমাদের পরবর্তীতে আমরা চার্ট থেকে দেখতে পারবো, ওইটা পরের হিসাব। আপাতত আমরা কি বুঝলাম যে ডেল এইচ কিভাবে হিসাব করা হয়? বন্ধন ভাঙতে কি পরিমাণ শক্তি লাগবে মাইনাস বন্ধন গড়তে কি পরিমাণ শক্তি লাগবে। তাহলে এটা আমরা দেখো, যদি এরকম হয় যে বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগছে, দেখো এখানে কি বলতেছি, বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগছে, বন্ধন গড়তে কম শক্তি নির্গত হয়েছে। তাহলে তোমাকে বলো তো যে বন্ধন ভাঙতে যদি বেশি শক্তি লাগে, তার মানে কোন প্রসেসটা বেশি এখানে ডোমিনেন্ট করবে, বেশি এখানে কি বলে মানে এখানে ডোমিনেন্ট বলতে আমরা কি বুঝি? প্রভাব দেখাবে তাপ হারি বিক্রিয়া। কিন্তু তার মানে আলটিমেটলি এই বিক্রির রেজাল্টটা কিন্তু কি হবে? তাপ হারি বিক্রি হবে। কি হবে? তাপ হারি বিক্রি হবে। কি হবে? এটাকে তাপ হারি বিক্রি হবে। কথাটা কি বুঝতে পারছি? তাপ হারি বিক্রি হবে, তাপ হারি বিক্রিয়া হবে, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইজ আ এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে। আমি আবার একটু বলতেছি, ডেল এইচ আমরা বলতেছি E1 মাইনাস E2, বন্ধন ভাঙনের প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তি। এটা সরি, এটা এখানে E2 হবে, E2 হবে। তো বন্ধন গঠনের প্রয়োজনীয় শক্তি যদি E1 ইজ গ্রেটার দেন E2 হয়, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2, তার মানে বড় জিনিস থেকে ছোট জিনিস বাদ, তার মানে সেই অ্যাকচুয়ালি যে মানটা হবে সেই মানটা কিরকম হবে? পজিটিভ ইন নেচার হবে, তাই না? কারণ যদি বড় হয় মানে 4 আর এটা 3 হয়, তো 4 থেকে 3 বাদ কি থাকবে? 1 থাকবে না? তো 1 কি পজিটিভ নেগেটিভ? অবশ্যই এটা পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটা কি বিক্রি হবে? তাপ হারি। কারণ কি? কারণ বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগছে। ভাঙা কোন প্রসেস? ভাঙা হলো তাপ হারি প্রসেস। তার মানে এখানে তাপ হারিটা কি হবে? ডোমিনেন্ট করবে। তার মানে কি বুঝতে পারি আমরা বলতো যে তাপ হারি বিক্রিয়া কিন্তু ভাইয়া ডেল এইচ এর মান কি হয়? পজিটিভ হয়। তাপ হারি বিক্রিয়া কি হয়? তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ কি হয়? ডেল এইচ পজিটিভ হয়। তো ডেল এইচ যখন তুমি পজিটিভ দেখবা তখন তুমি কি বলবা? এটা তাপ হারি বিক্রিয়া। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা যদি উল্টা প্রসেসটা বলি, যদি ই বলতে পারি যদি E2 ইজ গ্রেটার দেন E1 হয়, মানে এখন E2 বড়, এখন আমাকে বলো তো ভাইয়া যে ডেল এইচ ইকুয়াল টু সমীকরণ তো একই থাকবে, E1 মাইনাস E2, এটা ফিক্সড করাই আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কিন্তু ভাইয়া উল্টা ঘটনা ঘটতেছে। তার মানে এখানে E1টা ছোট, তার মানে যদি এখানে 3 থাকে, এখানে থাকবে 4, তো অ্যাকচুয়ালি কত আসবে? -1 আসবে। তো এখানে কি আসলো? নেগেটিভ আসলো না? তো এটা কিন্তু নেগেটিভ আসবে। তো এই যে ডেল এইচ এর মান নেগেটিভ মিন করতেছে, কিন্তু এটা কি বিক্রি হবে ভাইয়া? তাপ উৎপাদী বিক্রি হবে। কি বিক্রি হবে? তাপ উৎপাদী বিক্রি হবে। কি বিক্রি হবে? তাপ উৎপাদী বিক্রি হবে। তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আশা করি ভাই আমরা বুঝতে পারছি ব্যাপারটা, হ্যাঁ, যে তাপ হারি বিক্রিয়া কি এবং তাপ উৎপাদী বিক্রিয়া কি, এবং তাপ হারি বিক্রিয়া ডেল এইচ কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। আর তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু ডেল এইচ কি হচ্ছে? ডেল এইচ সবসময় কি হবে? নেগেটিভ হবে। এটা একটা সাইন, মানে বোঝার জন্য তোমাকে, হ্যাঁ, যে ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে তুমি বলতে পারবা যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই রিঅ্যাকশনে তাপ উৎপন্ন হয়েছে, এবং যদি তোমার ওই রিঅ্যাকশনে তাপ দরকার হয় বেশি, তো সেটা তাপ হারি বিক্রি হবে। এই ডেল এইচটাকে আমরা আরেকটু ফিন নিয়ে পড়তে চাই এবং সেটাকে আমরা আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো তোমাদের আমি বোঝার জন্য আরেকটু বেসিক, সবই তোমাদের লাগবে, হ্যাঁ, কোনো কিছু এক্সট্রা পড়াচ্ছি না। দেখো এখানে কি হয়ে যাচ্ছে, তোমাদের আমি যদি এভাবে বলি, ডেল এইচকে আরেকভাবেও হিসাব করা হয়। এটা হলো একটু ঘুরে, সেটা কিরকম? এটাকে এভাবে হিসাব করা হয় যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি, বা এটা তুমি বলতে পারো স্থিতি শক্তি। হ্যাঁ, তোমাদের আগের ক্লাসগুলো করতে হবে তোমাদেরকে। অভ্যন্তরীণ শক্তি বা স্থিতি শক্তি বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? অভ্যন্তরীণ শক্তিও বলতে পারি। অভ্যন্তরীণ শক্তি বলতে পারি। অভ্যন্তরীণ শক্তিও বলতে পারি। মাইনাস বিক্রিয়কের স্থিতি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। স্থিতি শক্তি বা
অভ্যন্তরীণ শক্তি, বা এটা বোঝা একদমই সহজ। তার আগে আমাকে বলো ভাইয়া যে তোমরা কি অভ্যন্তরীণ শক্তি এখন পুরোপুরি বুঝো? অবশ্যই ভাইয়া বোঝা উচিত, কারণ অভ্যন্তরীণ শক্তি আমি অলরেডি পড়ে এসেছি। অভ্যন্তরীণ শক্তি কি ছিল একটু মুখে মুখে বলি। অভ্যন্তরীণ শক্তি আমার তোমার সবারই আছে, পদার্থ মাত্রই অভ্যন্তরীণ শক্তি আছে। অভ্যন্তরীণ শক্তি কোত্থেকে উৎপন্ন হয়? অভ্যন্তরীণ শক্তি আমরা তো পদার্থ, তাই না? তা আমরা তো অণুপরমাণু দিয়ে তৈরি। তাহলে অণুপরমাণুর মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনোটা স্থির না, এগুলো কম্পমান, ভাইব্রেশন, এছাড়াও ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। তার মানে এই যে অণুপরমাণুর মধ্যে বিভিন্ন পার্টিকেল, বিভিন্ন অণুগুলো ক্রমাগতই ঘুরতেছে, ক্রমাগতই কি করতেছে? ঘুরতেছে। এই যে কম্পমান, তাদের আরো অনেক ধরনের ধর্ম আছে। এই ধর্মের কারণে প্রত্যেকটা বস্তুর মধ্যেই কিছু পরিমাণ শক্তি জমা থাকে, বা কি থাকে? জমা থাকে, বা কি থাকে? জমা থাকে। তাহলে সেই শক্তিটাই কিন্তু আসলে অভ্যন্তরীণ শক্তি। আর আমরা কিন্তু ফিজিক্সে পড়ে এসেছি যে জমাকৃত শক্তি মানে কিন্তু স্থিতি শক্তি বা বিভব শক্তি। তার মানে এই অভ্যন্তরীণ শক্তিকে এই জন্য কিন্তু আমরা বলতেছি স্থিতি শক্তি। আসলে আমরা বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে? এটা নিয়ে আমাদের আগেও আমরা আলোচনা করেছি, এখন আমরা মোটামুটি ভাবে বলে দিলাম। এখন বলতে পারো যে আগেরবার বললেন যে বন্ধন ভাঙা, বন্ধন গঠন, এবং সেটা আমরা বুঝতে পারছি। তো এখন আবার এটা কেন বলতেছেন? দেখো, দুইটা একই জিনিস। কেমন একই জিনিস তোমাকে একটু বুঝাচ্ছি আমি। দেখো, তোমাকে তাপ উৎপাদী বিক্রিয়াটা আমি আগে বুঝাই, তারপর আমি সামনে যাই। এটা তোমাকে আমি বললাম তাপ উৎপাদী বিক্রিয়া, মিনিট, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। বলো ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া কি হবে? তোমাকে আমি বললাম তাপ উৎপাদী বিক্রিয়ায় কিছু প্রোডাক্ট আছে। কি আছে? কিছু প্রোডাক্ট। তো প্রোডাক্টগুলোকে আমি একটু দানা আকারে লিখি। ধরো এটা প্রোডাক্ট, তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ তো এখনো দেখি না তোমাদেরকে, আস্তে আস্তে উদাহরণগুলো দিব। তাপ উৎপাদী বিক্রিয়া, আচ্ছা আমি উদাহরণটা সহায় পড়ে তোমাদেরকে। তাপ উৎপাদী বিক্রিয়ার সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের হেবার প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া। তো আমি তোমাকে বললাম এটা হলো নাইট্রোজেন পার্টিকেল। কি বললাম? এটা নাইট্রোজেন পার্টিকেল। এবার তার সাথে বিক্রিয়া করতেছে আমাদের হাইড্রোজেন পার্টিকেল, তাই তো? বিক্রিয়া করতেছে কার পার্টিকেল? হাইড্রোজেন পার্টিকেল। খুব ঠান্ডা মাথায় বুঝবে, কে বিক্রিয়া করতেছে? হাইড্রোজেন পার্টিকেল। 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 3 মোল হাইড্রোজেন, তাই তো? সমতল করে দিলেন একসাথে। যখন তারা বিক্রিয়া করে, এবং বিক্রিয়া কিভাবে করে, সংঘর্ষ আমি কলিশন থিওরি তোমাদেরকে পড়িয়েছি। তো এগুলো আসলে না বুঝে আসলে কিছুই নেই। তারা পরস্পর সংঘর্ষ করবে, সংঘর্ষ করার পর তারা কি করবে? তারা শক্তি উৎপাদন করবে। এখন এর যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আমি আগে বলে আসছি, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে এখন চিন্তা করো তাহলে রিঅ্যাকশনটা কিরকম হয় বলো তো ভাইয়া? এখানে তারা বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করার পরে এখানে তোমার ফেরাস প্রভাবক লাগবে, তাপ লাগবে, চাপ লাগবে, ঠিক আছে? তাপ লাগবে, প্রেশার লাগবে। এখন দেখো এখানে দেখবা যে প্রোডাক্ট উৎপন্ন হবে। প্রোডাক্ট কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? তোমাদেরকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন। আমি ডট ডট দিয়ে তোমাদের বোঝানোর জন্য এভাবে বুঝতেছি আসলে, ঠিক আছে? তো আমি বললাম এখানে কি উৎপন্ন হলো? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি যে 2 মোল কি হলো? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো। এবং সাথে সাথে তুমি দেখবা সাথে সাথে কিছু পরিমাণ তাপও কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, প্রায় 92 কিলোজুলের মতো। 92 কিলোজুলের মতো কি উৎপন্ন হয়? তাপ শক্তিও উৎপন্ন হচ্ছে। তো এখন আমাকে বলো তো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কি 92 কিলোজুল কি উৎপন্ন হয়েছে? তাপ উৎপন্ন হয়েছে। যে প্লাস শক্তি মানে কি তাপ উৎপন্ন হলো না? তাপ কিন্তু উৎপন্ন হলো। এই জিনিসটাকে আমি উপরে নিয়ে যাই, দাঁড়াও 1 মিনিট। উপরে নিয়ে যাই, এই এটাকে আর একটু উপরে নিতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমরা এটা বুঝলাম, হ্যাঁ এটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এখানে তাপ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখন খেয়াল করো যে, আচ্ছা তার আগে খেয়াল করি যে, আচ্ছা ঠিক আছে পরে আসতেছে ওইটাতে। এখন খেয়াল করো যে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং এই যে আমাদের এটা আসলে কি বিক্রিয়ক না, বা এটাকে আমরা বলতেছি রিঅ্যাক্টেন্ট। কি? রিঅ্যাক্টেন্ট বা কি? এরা কি? বিক্রিয়ক। এটা হলো বিক্রিয়ক। আর এটা কি? এটা হলো উৎপাদ। এটা হলো উৎপাদ। এখন আমাকে বলো তো ভাইয়া, যে বিক্রিয়কের মধ্যে শক্তি বেশি নাকি উৎপাদের মধ্যে শক্তি বেশি? একটু পজ করে চিন্তা করো যে এই রিঅ্যাকশনটার মধ্যে বিক্রিয়কের মধ্যে শক্তি বেশি নাকি উৎপাদের মধ্যে শক্তি বেশি? উৎপাদের মধ্যে। কিন্তু মানে শুধু উৎপাদ, এটা কিন্তু ধরতে যাবে না, শুধু উৎপাদের মধ্যে। আশা করি তুমি চিন্তা করেছো। দেখো
আমি যদি বলি এখানে কিন্তু বিক্রিয়কের মধ্যে শক্তি বেশি, কারণ কি, ধরো বিক্রিয়কে কিন্তু কিছু পরিমাণ শক্তি ছিল, যখন তারা প্রোডাক্ট উৎপন্ন করছে তারা এক্সট্রা ভাবে এনার্জি উৎপন্ন করে ফেলছে। তার মানে প্রোডাক্টে যে পরিমাণ শক্তি থাকার কথা ছিল সেই পরিমাণ শক্তি কিন্তু এখন আর এখানে এই প্রোডাক্টের মধ্যে নাই, কারণ এক্সট্রা এনার্জি এই পাত্রে সে এই রিয়াকশনে বের করে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি, আশা করি বুঝতে পারছি, যে রিয়াকশনে যদি ধরো যে 100 জুল থাকে, ধরো আর কি, হ্যাঁ লেট ধরে নিই আমরা, ধরি, তাহলে এখানে কিন্তু আমাদের আছে কতটুকু বলতো, এখানে কিন্তু মাত্র আমাদের আছে 8 জুল, এবং সে 92 জুলে কি করে দিয়েছে, বের করে দিয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে উৎপাদের যে স্থিতিশক্তি, এই যে এইটা কিন্তু স্থিতিশক্তি বা অভ্যন্তরীণ শক্তি, তাই না, যে কতটুকু শক্তি তার মধ্যে জমা আছে। তার মানে এই যে 8 জুল কিন্তু আমাদের কম কার থেকে, 100 জুল থেকে। এখন তুমি তাদের ঢেলে হিসাব করো বা বিক্রিয়া তাপ হিসাব করো, কত আসবে বলো তো আমাদের, এই যে 8, উৎপাদের স্থিতিশক্তি কিন্তু আগে, উৎপাদের স্থিতিশক্তি আগে, এখানে বন্ধন ভাঙা করা না, এখানে অভ্যন্তরীণ শক্তিতে বলতেছি। আমাদের আগের কনসেপ্টটা ছিল কি, বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, ওটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি না, এটা বন্ধন ভাঙতে শক্তি। ব্যাপারটা আসলে এরকম, তো এ আর বি বন্ধন আছে, এটাকে ভাঙতে শক্তি, বা এ আর বি জোড়া লাগবে, ওটা গড়তে শক্তি, কিন্তু এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ এ এর মধ্যে শক্তি, এগুলো বি এর মধ্যে শক্তি। তো তুমি যদি ভাঙা দিয়ে বলো বা জোড়া লাগানো দিয়ে বলো তখন এক জিনিস, আর তুমি যখন এটা মুছে দিই, আর তুমি যখন কি করবা, আর তুমি যখন স্থিতি শক্তি বা অভ্যন্তরীণ শক্তিতে বলো তখন কিন্তু আরেক জিনিস, তখন কিন্তু ভিতরকার এনার্জি, ঠিক আছে, বন্ধনের না, ভিতরকার এনার্জি, তাদের পদার্থের অনুপরমাণুর ভিতরকার এনার্জি হলো অভ্যন্তরীণ শক্তি। তো সেক্ষেত্রে কত হবে, 8 - 100 কি আসবে, 8 - 100 কত আসবে, -92 জুল, -92 কিলো জুল, হ্যাঁ, -92, এগুলো এককগুলো হয় কিলো জুলে হয়, ঠিক আছে। তো এটা আমরা পরে আসবো না, কিলো জুলে হচ্ছে। তো আমার ডিলেজ ক্লাস নেগেটিভ আসলো না, তো ডিলেজ নেগেটিভ মানে কি, সেটা কি বিক্রিয়া, সেটা তাপ উৎপাদন, সুন্দর করে লিখি, তাপ উৎপাদী বিক্রিয়া। আশা করি ভাই আমরা বুঝতে পারছি ব্যাপারগুলো, যে আসলে ডিলেজ কেন নেগেটিভ হতেছে। ডিলেজ -92 কিলো জুল, এটা আমি বানায় ধরছি ভাই, এটা সত্য হবে এরকম কোনো কথা নাই, এটা জাস্ট মানে বানায় ধরো আর কি। তার মানে এখন চিন্তা করো তো, আমরা যদি এই রিয়াকশনটাকে ডেলেজ দিয়ে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এই সেম রিয়াকশনটাকে যদি আমরা ডেলেজ দিয়ে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে, সহজ কথা, যে ডেলেজ চাই আমরা কিভাবে লিখতে পারি বলো। আমি তাহলে একটু এটাকে কপি করা যাবে, 1 মিনিট, আমি অন্য পৃষ্ঠা নিয়ে যাই এটাকে, মিনিট ভাইয়া, আচ্ছা দেখো, তো মোটামুটি আমাদের হয়ে গেছে জিনিসটা, একটু উপরে নিয়ে যাই এটাকে, উপরের দিকে নিয়ে যাই, এই এখন দেখো তাহলে 1 মিনিট, রেজাল্টটা আসলো না, জাস্ট দেখো এই রিঅ্যাকশনটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এটা মুছে দিই, এটা 92 কিলো জুল মুছে দিচ্ছি, ওয়েট, তো এখানে কিন্তু ভাই দেখো আমরা কি বলতেছিলাম, এখানে কিন্তু তাপ উৎপত্তি বিক্রিয়াকে আমরা এভাবে লিখতে পারি যে ডেলেজ কি হবে, ডেলেজ এখানে কি হবে, ডেলেজ এখানে নেগেটিভ হবে, তার মানে নেগেটিভ মানে কি, নেগেটিভ 92 কিলো জুল, এভাবে আমি লিখতে পারি এই বিক্রিয়াটাকে। তার মানে আগের বিক্রিয়াটাকে ছিল প্লাস দিয়ে লিখছি, তখন ডেলেজ লিখি নাই, এই জন্য প্লাস দিয়ে লিখছি। আর এই পাশে আমি এখন কি করছি, প্লাসটাকে উঠে ডেলেজ দিয়ে লিখছি। তো ডেলেজ দিয়ে লিখলে নেগেটিভ দিয়ে লিখতে হবে, আর যদি ডেলেজ ছাড়া লেখো তখন তোমার এই উৎপাদ সাইডে পজিটিভ দিয়ে লিখতে হবে। এটা কি মিন করতেছে, যে উৎপাদের সাথে শক্তি উৎপন্ন হয়েছে, ঠিক আছে।
এখন আসো আমি যদি সিমিলার ওয়েতে আমি তাপহারী বিক্রিয়াটা তোমাকে বলি, তাপহারী বিক্রিয়া ধরো তো কী হবে, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন তুমি আমাকে বলো তাপহারী বিক্রিয়া কী হবে ভাইয়া, যে ধরো কিছু রিয়াক্টেন্ট আছে বা কিছু বিক্রিয়ক আছে, এখানে কিছু কি আছে, এখানে কিছু বিক্রিয়ক আছে, এবং তুমি এখান থেকে কি পাইছো, তুমি এখান থেকে উৎপাদ পাইছো, কি পাইছো, এখান থেকে উৎপাদ বা প্রোডাক্ট পেয়েছো। তাহলে তুমি এমনি পেয়েছো, পাও নাই, তোমাকে কি করতে হবে, তোমাকে শক্তি দিতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে। তোমাকে বলছিলাম একটু আগে আমি যে বাইরে থেকে কী করতে হবে, এনার্জি দিতে হবে। তাহলে শক্তি তুমি যদি দিয়ে থাকো, এখন আমাকে বলো তো যে এখানে কার শক্তি বেশি, এখানে বিক্রিয়কের শক্তি বেশি, শুধু বিক্রিয়ক, নাকি উৎপাদের শক্তি বেশি? এখন আমাকে একটু পজ করে চিন্তা করো, এখানে কিন্তু অবশ্যই উৎপাদের শক্তি বেশি। কার শক্তি বেশি, উৎপাদের শক্তি বেশি, উৎপাদের শক্তি বেশি। কারণ বলো তো, কারণ এখানে বিক্রিয়কে যে ধরো বিক্রিয়কে তোমার ছিল, ধরো যে বিক্রিয়কে তোমার ছিল 100 জুল, আর তুমি এখানে শক্তি দিছো হলো 50 জুল, তাহলে সেই বিক্রিয়ক এই 50 জুল শক্তি গ্রহণ করে 150 জুলের একটা উৎপাদ সে বানিয়েছে। তার মানে এখানে কিন্তু বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি কিন্তু এখানে বেশি। তার মানে এক্ষেত্রে কিন্তু তাহলে ডেল এইচ কি আসে বলতো, ডেল এইচ মানে কি, উৎপাদের স্থিতি শক্তি মাইনাস বিক্রিয়কের স্থিতি শক্তি। তা কত আসলো, এই যে 50। তার মানে কি আসলো, পজিটিভ আসলো না। এই জন্য বলি তাপহারী বিক্রিয়া কি হবে, ডেল এইচের মানটা পজিটিভ হবে। তার মানে আমরা ডেল এইচ সম্পর্কিত সব সমস্যা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম, যে ডেল এইচ আসলে কেন নেগেটিভ হয়, আর ডেল এইচ কেন, কখন এবং কিভাবে সেগুলো পজিটিভ হচ্ছে, এবং ডেল এইচকে তোমরা দুই ভাগেই কিন্তু প্রকাশ করতে পারো। আশা করি আমাদের তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু তাহলে রিডিং এর মধ্যে যাই এবং আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কি কি পড়লাম এতক্ষণ ধরে। দেখো ভাইয়া, যে তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে এই এক্সোথার্মিক রিয়াকশনের মধ্যে দেখতেছি যেসব রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, তাকে আমরা কি বলে থাকি, অর্থাৎ পরিবেশের তাপ ছেড়ে দেয়, সেই বিক্রিয়াগুলো হলো কি তাপ উৎপাদী বিক্রিয়া। এবং বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হয়, এই যে বৈশিষ্ট্য কি, এই যে বৈশিষ্ট্য হলো বিক্রিয়ার সময় কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। এবং পণ্যের শক্তি মানে প্রোডাক্টের শক্তি বেশি হবে না কম হবে, পণ্যের শক্তি বিক্রিয়কের পূর্বের উৎপাদনগুলোর তুলনায় কম হবে। তার মানে কিন্তু এখানে ওই ডিরেক্টটা হিসাব করছে কি দিয়ে বলতো, আমাদের অভ্যন্তরীণ শক্তিতে, মাত্র যেটা আমরা পড়ে আসলাম, এই যে আমাদের এই শক্তিতে প্রমাণ করছে যে এখানে পণ্যের বা প্রোডাক্টের শক্তি কিন্তু কম আমাদের বিক্রিয়কের শক্তি থেকে। তাহলে এই ডেলেজ কি আসলো, তাহলে ডেলেজ আমাদের নেগেটিভ বা ঋণাত্মক হলো। সাধারণত এইসব বিক্রিয়া উষ্ণতা বৃদ্ধি পায় বা তাপমাত্রা বৃদ্ধি পায়, কারণ শক্তি উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়া সহজেই ঘটে থাকে এবং দ্রুত হয় অনেক সময়, কারণ স্টেবিলিটি এখানে বাড়তেছে। একটা জিনিস খেয়াল করবা, যে শক্তি কমতেছে, শক্তি সে বের করে দিচ্ছে, তো শক্তি এখানে কি করতেছে, এই যে প্রোডাক্টগুলা, রিয়াক্টেন্টগুলা, বিক্রিয়কগুলা শক্তি বের করে দিচ্ছে। শক্তি বের করে দেওয়া মানে কি, এই রিয়াক্টেন্টের উৎপাদের শক্তি কমে যাওয়া না, আর উৎপাদের শক্তি মানে কম মানে কি বলতো, এটা স্টেবিলিটি বেশি। কম মানে কি, শক্তি কম, শক্তি বিক্রিয়কের তুলনায় কম, আর স্টেবিলিটি কিন্তু বেশি, স্টেবিলিটি বেশি। আর আমাদের যদি উল্টা বলি, তাপহারী বিক্রিয়ায় উৎপাদের শক্তি বেশি, তার মানে কিন্তু স্থিতিশীলতা কিন্তু আমাদের কম। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। তো এখানে দেখো এগুলোই বলতেছে যে স্টেবিলিটি যদি বেশি হয় তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদের, তাহলে সেই বিক্রিয়াটা সহজেই হবে না, কারণ ওর চাইবেই স্টেবল হইতে। ঠিক আছে, উদাহরণ এখানে খুবই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিয়ে দিয়েছি আমি এখানে। কি কি উদাহরণ দিয়েছি, যে দাহ্য পদার্থ দহন, যখন মিথেন আমাদের অক্সিজেনের উপস্থিতিতে পড়বে, তখন সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের তাপ উৎপন্ন হবে। আর এটা নিউট্রালাইজেশন বা আমাদের অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এবং সেখানে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। এগুলো কিন্তু তাপহারী বিক্রিয়া। আর এটা তোমার যদি তোমরা বায়োলজিতে পড়বা, এটিপি হাইড্রোলাইসিস, যেখানে এটিপি ভাঙবে, এটিপি হাইড্রোলাইসিস, তখন সেক্ষেত্রে কিন্তু তাপ উৎপন্ন হয়ে থাকে। এই তিনটা রিয়েকশন তোমরা মনে রাখবে। তারপর দেখো আমাদের কিছু বেসিক কোশ্চেনের অ্যান্সার, যে কেন তাপ উৎপন্ন হয়, এগুলো কিন্তু আমি সব বলে আসছি। হ্যাঁ, এগুলো জাস্ট এখানে মানে এখানে বেশি লেখা নেই, হয়তো কম লেখা আছে আমি যা বলছি। তো কি বলতেছে এখানে, যে বন্ড ভাঙা ও গঠনের মধ্যে শক্তি লেনদেন হয়ে থাকে। ঠিক আছে, বন্ড ভাঙতে শক্তি লাগে না, হ্যাঁ, তাপ শোষণ হয়, এবং বন্ড গড়তে তাপ উৎপন্ন হয়। দেখো যা যা বলছি সবই আছে। তাপ উৎপাদী বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থগুলোর বন্ড ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগে, তার চেয়ে বেশি শক্তি লাগে নতুন বন্ড তৈরি করতে। তৈরি হওয়ার সময় মুক্তি পায়, তো সেটা ডেল এইচ তাহলে কি আসবে, নেগেটিভ আসবে না, অতিরিক্ত তাপ কি হিসেবে বের হয়ে যাবে, শক্তি আকারে বের হয়ে যাবে। সবগুলো তোমরা রিলেট করবা, হ্যাঁ, সম্পর্ক বের করবা। শক্তি বের হয় কারণ সিস্টেম আরো স্থিতিশীল হতে চায়। কেন শক্তি বের হয়, শক্তি কেন বের হয় ইম্পর্টেন্ট, কারণ সিস্টেম কি চায়, সিস্টেম চায় স্টেবল হইতে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল সিস্টেম সবসময় কম শক্তি বা স্থিতিশীল অবস্থার দিকে যেতে চায়। এইগুলো বুঝতে হলে কিন্তু তোমাদের আগের ক্লাসগুলো করে আসতে হবে।
যখন কোনো রাসায়নিক বিক্রিয়া নতুন বন্ড তৈরি হয় তখন সিস্টেমের মোট শক্তি কি কমে যায় না? কারণ নতুন বন্ড তৈরি হওয়া মানে কি, সেখান থেকে আমি একটুকে বলে আসলাম যে বন্ড তৈরি হবে কেন, শক্তি যাতে কমে যেতে পারে, এগুলো সব লিখে দিয়েছি এখানে। আর এই কমে যাওয়া যত শক্তিটুকু পরিবেশের তাপ বা আলো বা অন্যরূপে বের হয়ে আসে। আসলে আমরা বুঝতে পারতেছি। এবার দেখো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, যে সালফিউরিক অ্যাসিডে পানি ঢাললে কি হয়। কিছু অনুধাবনমূলক প্রশ্ন, যে সালফিউরিক অ্যাসিডে পানি ঢাললে কি হয়। সতর্কতা, তুমি যদি সালফিউরিক অ্যাসিডে পানি ঢালো প্রচণ্ড তাপ উৎপন্ন হবে, ঠিক আছে, তা তাপ উৎপাদী বিক্রিয়া এবং বিপজ্জনক। তাহলে কি করতে হবে, পানিতে ধীরে ধীরে অ্যাসিড ঢালতে হবে যাতে স্প্ল্যাশ বা বিস্ফোরণ না ঘটে। এটা এখানে বুঝতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ রিয়েকশন আছে আমাদের কেমিস্ট্রিতে, থার্মাইট রিয়েকশন। এটা অনেক বেশি তাপ উৎপন্ন করে, যেমন তোমার ফেরিক অক্সাইড আর হলো কি অ্যালুমিনিয়াম যখন বিক্রিয়া করবে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে, আর হলো কি ফেরাস উৎপন্ন করবে এবং প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, এই বিক্রিয়ায় এত বেশি তাপ উৎপন্ন হয় যে লোহার গলন বিন্দুর চেয়েও বেশি, মানে লোহার যে গলনাঙ্ক, লোহা গলে যাবে এই বিন্দুতে। ঠিক আছে, তাই একে ব্যবহার করে রেল লাইন জোড়া লাগাতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক, যে থার্মাইট রিয়েকশনের কাজটা আসলে কি, রেল লাইন জোড়া লাগাতে নর্মালি আমাদের এই বিক্রিয়াটা নর্মালি ইউজ করা হয়ে থাকে। এবার আসলে আমরা সামনে যাই। তারপর আমাদের তাপহারী বিক্রিয়া আছে বা এন্ডোথার্মিক রিয়েকশন। ওই আগের মতো আমরা বলে আসছি, তাপহারী বিক্রিয়া কি হবে, ডেলেস পজিটিভ হবে। ডেলেস পজিটিভ হবে কেন, কারণ এখানে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটা আমাদের বেশি হবে, বন্ধন গড়তে যে পরিমাণ শক্তি লাগবে। তো সবই আগে প্রসেস, সবই আগের জিনিস, রিডিং করে নিবে তোমরা। এবং এসব বিক্রিয়া কি ধীরে ধীরে ঘটবে না, কারণ কেজের স্টেবিলিটি, উৎপাদের স্টেবিলিটি কম, তো কেন হতে চাবে, ঠিক আছে, একটু কম, মানে আস্তে আস্তে হবে, বাট তারপরও হবে। হ্যাঁ, আসলে তোমাদের একটা জিনিস বলে রাখি, যে স্টেবিলিটি ব্যাপারটা, হ্যাঁ তুমি বলতে পারো যে ভাই এখানে তো উৎপাদটা স্টেবল না, তাহলে কেন উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াটা কেন হচ্ছে। আসলে স্টেবিলিটিটা শুধুমাত্র স্থিতিশীলতার শক্তির উপরে নির্ভর করে না, তার আরো কতগুলো ফ্যাক্টর আছে, যেমন মুক্ত শক্তির পরিবর্তন, তারপরে এনথালপি পরিবর্তন, এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো তোমাদের এই লেভেলে জানা দরকার নাই, এবং তোমাদের আমি বলবো না, তোমরা শিখো, যা বলছি ততটুকুই শোনো, ঠিক আছে। এর বাইরে তোমাদের আর একটা অক্ষর শেখা লাগবে না। বাট আপাতত মনে রাখো যে স্থিতিশীলতা কম হলেও রিয়েকশনটা স্লো হয়, বাট হবে রিয়েকশনটা, ঠিক আছে। শক্তি দিচ্ছি না আমি বাইরে থেকে, তো শক্তি দিচ্ছি তার কি করতে, যে রিয়েকশনটা হয়, ঠিক আছে, এই জন্য শক্তি দিচ্ছি, এই জন্য কিন্তু আমাদের লাগবে, উৎপাদটা কিন্তু আমাদের উৎপন্ন হবে, বাট স্লোলি হবে। কারণ কি, উৎপাদের শক্তি বেশি, আর শক্তি বেশি মানে কি, স্টেবিলিটি কম, তাই স্লোলি হবে। উদাহরণ কি, যেমন দেখো ফটোসিনথেসিস। উদাহরণ কি, উদাহরণ হলো ফটোসিনথেসিস। উদাহরণ কি, ফটোসিনথেসিস প্রকাশ শক্তি শোষণ করে থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড, 6 মোল কার্বন ডাইঅক্সাইড, 6 মোল পানি, সে কি করে, আমাদের আলো থেকে আরো শক্তি শোষণ করে, সূর্য থেকে আরো শক্তি শোষণ করে, তাই না। এবং ক্লোরোফিলের সাহায্যে কি করে, আমাদের গ্লুকোজ তৈরি করে, C6H12O6 গ্লুকোজ তৈরি করে এবং কার্বন অক্সিজেন উৎপন্ন করে। এটা আমরা অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পড়ে এসেছি, আমাদের বায়োলজিতে সালোক সংশ্লেষণ প্রসেস ছিল। আর হলো অ্যামোনিয়াম নাইট্রেট। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট যখন তুমি পানিতে দ্রবীভূত করবা, তাহলে অ্যামোনিয়াম প্লাস আর হলো কি নাইট্রেট মাইনাস তৈরি হবে। তো এক্ষেত্রে কিন্তু পানি তাপ হারাবে, ঠিক আছে, পানি তাপ হারায় এবং ঠান্ডা হয়ে যায়। তো মানে পানি কি, পানি থেকে তাপ শোষণ করে, মানে অ্যামোনিয়াম নাইট্রেট কি করে জানো, অ্যামোনিয়াম নাইট্রেট পানি থেকে তাপ শোষণ করে, সে নিজে বিয়োজিত হয়ে যায়। তো পানির তাপ কমে গেল না, কথা কিন্তু বুঝবে কি বলছি। একটা বিকারের মধ্যে তুমি পানি নিছো, তবে সেই পানির মধ্যে তুমি কি করছো, সেই পানির মধ্যে তুমি অ্যামোনিয়াম নাইট্রেট দিছো, অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে সেই পানি থেকে তাপ শোষণ করবে, সে এনার্জি শোষণ করে সে নিজে কি করবে, সে নিচে ভাঙবে, প্লাস ও মাইনাস আকারে। তার মানে পানির তাপ কমে গেল না, কারণ পানি থেকে তো তাপটা সে নিছে, পানি কি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এটা এখানে বুঝতে চলি, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ, যে কেন শক্তি লাগে। হ্যাঁ, আমি আগে বলে আসতেছি যে কেন শক্তি লাগে, যে কারণ পণ্য কম স্থিতিশীল। তারপরে বিক্রিয়ার ক্ষেত্রে যে বন্ডগুলো ভাঙা হচ্ছে সেগুলো মজবুত বন্ড, তাই না। আর যে নতুন বন্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো কি দুর্বল বা কম শক্তিশালী বন্ড। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। কোথায় পড়ে আসছি, একদম প্রথমে পড়ে আসছি এটা আমরা, যে কেন, এই যে এটা বিক্রিয়া মানে হলো বন্ধন ভাঙাকরণ, এটা না সরি, এটা যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে E1 কম E2 থেকে, আর এখানে কিন্তু E1 বেশি, মানে বন্ধন ভাঙতে শক্তি বেশি লাগবে। তার মানে কি, বন্ধন যেগুলো আছে বিক্রিয়কে সেগুলো শক্তিশালী বন্ধন, এর জন্য তো শক্তিশালী বন্ধনকে ভাঙতে বেশি শক্তি লাগতেছে, এখানে কম শক্তি লাগতেছে বন্ধন করতে। কথা কিন্তু বুঝছো, যে বিক্রিয়ক সাইডের উপাদানগুলোর বন্ড এনার্জি বেশি বিধায় তো শক্তি বেশি লাগতেছে, এই জন্য কিন্তু আমাদের বন্ধন ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগতেছে। এটা আসলে বুঝতে পারছি, এখানে এগুলোই বলা হয়েছে। একটা বাস্তব উদাহরণ এখানে বলছে। বাস্তব উদাহরণটা কি, বাস্তব উদাহরণটা হলো দেখো, যে আমাদের একদম বরফ, হ্যাঁ, বরফ থেকে কি পানি হচ্ছে না। তুমি চিন্তা করো যে বরফ গলানো, তুমি একটা বরফ রেখে দিছো, সেই বরফটা আপনি গলে গেছে। তার মানে কি হয়েছে এখানে বলতো, এই বরফটা কিন্তু পরিবেশ থেকে শক্তি নিছে। কোথায় শক্তি নিছে, এই যে বরফ তুমি রাখছো, এটা আইস, সেই আইসটা কিন্তু পরিবেশ থেকে শক্তি নিছে। তো সেই তাপহারী বিক্রিয়া হলো না,
পরিবেশ থেকে শক্তি নিয়েছে, কোথা থেকে শক্তি নিয়েছে, পরিবেশ হতে শক্তি নিয়েছে, শক্তি নেয়। তাহলে পরিবেশ হতে শক্তি নিলে সে কি হয়, সে লিকুইড হয়ে যায়, কি হয়ে যায়, লিকুইড বা তরল হয়ে যায়। ঠিক আছে, এখানে এটাই বলছে যে বরফগুলোতে তাপ দিতে হয়। ঠিক আছে, তো বরফের শক্তিগুলো কি, বরফের যে বন্ডগুলো আছে, এই যে বরফের বন্ডগুলা শক্তিশালী বন্ধন, আর লিকুইডগুলো কি দুর্বল বন্ধন, কারণ এদের মধ্যে আন্তঃনবিক বলটা কম। ঠিক আছে, তার মানে দেখো ও তো ঠিকই ছিল, ও কেন এটা হইলো, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। ঠিক আছে, এগুলা আমাদের সব ফ্যাক্টর এখানে আলোচনা করা যাবে না, তো যতটুকু সম্ভব ততটুকু আমরা করলাম। যে সে পরিবেশ থেকে আপনা আপনি, এটাকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলি, স্বতঃস্ফূর্ত পড়াইছে তোমাদেরকে, যে সে পরিবেশ থেকে আপনা আপনি শক্তি নিয়ে সে লিকুইডে পরিণত হচ্ছে। তো সবকিছু আসলে স্ট্যাবিলিটির উপর নির্ভর করে না, মানে স্ট্যাবিলিটি জিনিসটা অনেক কিছুর উপর নির্ভর করে, হ্যাঁ, শুধুমাত্র শক্তির উপরই না, যে শক্তি, হ্যাঁ এটা শক্তি কম, স্থিতি শক্তি বেশি, আর স্থিতি শক্তি কম, তারপর এটা হচ্ছে, কারণ এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ঠিক আছে, বা আমাদের স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, এটা কিন্তু গত ক্লাস আমরা পড়ে এসেছি। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করার গত ক্লাসগুলো পড়ে আসবে। তো আজকে আমরা আশা করি বুঝতে পারছি যে তাপ উৎপাদী বিক্রিয়া কি এবং তাপহারী বিক্রিয়া কি, এবং ডেলএইচ এর মান কোনটা কেন পজিটিভ এবং কোনটা কেন নেগেটিভ। সবাইকে ধন্যবাদ, আমরা এতটুকু পড়বো, আর নেক্সট ক্লাসে আমরা শুরু করবো জারণ বিজারণ। ঠিক আছে, সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।